হচ্ছে আমাদের এমআরও, মেইনটেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং অর্গানাইজেশন। আচ্ছা বলেন তো যে আমরা ধরেন এয়ারলাইন্সের এমআরও নাই, মানে বেস মেইনটেনেন্সের কাজগুলো হয় না, তো সেক্ষেত্রে কেন আমরা এমআরও তে জয়েন করতে চাই? মানে আপনাদের কনসেপ্টটা কি, বা কেন আপনি এয়ারলাইন্সে জয়েন করবেন বা কেন আপনি এমআরও তে জয়েন করবেন, মানে এই যে ডিফারেন্সটা, এটা আপনারা কি মনে করেন? স্যার খুব সম্ভবত স্যার এমআরও গুলাতে স্যার আর এগুলোর মধ্যে স্যার হেভি মেনটেনেন্স গুলো হয়, যেমন সি চেক ডি চেক। স্যার ডিপ স্যার প্র্যাকটিস করার জন্য স্যার এমআরওটা বেটার স্যার, লাইন মেনটেনেন্স থেকে স্যার। এই কারণে স্যার হয়তো বা এমআরওটা স্যার প্র্যাকটিসের জন্য অনেক ভালো স্যার। ভেরি গুড শোয়েব, আপনার কন্ট্রিবিউশনের জন্য এক্সিলেন্ট আনসার। অন্য কেউ? মাহাতার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এবারতে মেনলি স্যার ওভারঅলিং বা রিলেটেড কাজগুলো হয়, এখানে সবকিছু ডিপলি কাজগুলো জানা যায়, সবকিছু একদম ডিটেলস প্রতিটা জিনিস যেটা জানা দরকার। আর ভেরি লাইন মেনটেন্যান্স নর্মাল থাকবে ফ্লাইট পোস্ট ফ্লাইট বা ফ্লাইট জিনিসগুলো হয়। অনেক সময় কি লাইন মেনটেন্যান্স বা আমাদের যদি নর্মাল মেনটেন্যান্সের যে প্রবলেম গুলো যদি না আসে তখন আমরা কাজটা করতে পারি। এবারতে আমি সব করতে পারি। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহেল, সম্ভবত লাস্টে কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কনসেপ্ট একদমই ক্লিয়ার। আমি শুধু ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, লাইনে কাজ করলেও লাইসেন্সের অনেক ক্রাইটেরিয়া সম্পন্ন হয়ে যায়। তো ধরেন আপনি এমন একটা জায়গায় কাজ করছেন, সেখানে হ্যাভি মেনটেনেন্স, যেটা বললেন যে লাইট মেনটেনেন্স বা হ্যাভি মেনটেনেন্স, হ্যাভি মেনটেনেন্সের কিছু অংশ আপনি করতে পারেন নাই, ফর এক্সাম্পল ইঞ্জিন রিপ্লেসমেন্ট বা এপিইউ রিপ্লেসমেন্ট, যেটা হয় নাই, বা ল্যান্ডিং গিয়ার। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ইন্সপেক্টর বলতে পারে যে আপনার কিছু মেজর টাস্ক আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে লাইসেন্সটা দিতে পারবো না, দিলেও লিমিটেশন থেকে যাবে। তো এই জন্য হয় কি যে দু একটা সময় আমাদের কিছু লিমিটেশন রিমুভ করার জন্য বেস মেনটেন্যান্সে যদি কখনো চাকরির সুযোগ হয়, তাহলে ওই অপরচুনিটিটা গ্রহণ করলে দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্য টাস্ক কমপ্লিট হয়ে যায়, কারণ ওখানে যদি সিসেক হয়, আর সিসেকে মোটামুটি সব ধরনের কাজ থাকে। থ্যাংক ইউ, আপনাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার। স্যার এখানে একটি প্রশ্ন ছিল জি যে বলুন। আমাদের এয়ারলাইন্সে যখন প্র্যাকটিসটা করব তখন তো আমাকে নির্দিষ্ট একটা এয়ারক্রাফটের উপর করতে হবে প্র্যাকটিস। ধরেন আমি যখন জবও করব নির্দিষ্ট একটা এয়ারক্রাফটের জন্য আমাকে রাখা হবে, এমন কি নাকি এমআরও তে যদি করি তখন হচ্ছে আমাকে যে এয়ারক্রাফটটাই সেখানে মেনটেন্স এর জন্য আসবে সেখানেই আমাকে ইয়া করা হবে, জয়েন করা হবে, এরকম কিছু? ভেরি গুড কোশ্চেন। দেখেন, এই যে প্রোগ্রামটা আপনি কথা বললেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তাদের ম্যানেজমেন্ট পলিসির উপরে, তারা কিভাবে আপনাকে ইউটিলাইজ করতে চায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে আপনি একটা সার্টেন এয়ারক্রাফটেই কাজ করবেন, যখন সেটা আপনি শিখে যাবেন, এক্সপার্ট হবেন, তখন হয়তো আপনাকে ডিফারেন্ট এয়ারক্রাফট দিবে। এটাই হয়। যেমন আপনি যদি এক্সাম্পল দেন, আমাদের লোকাল একটা এয়ারলাইন্সের কথাই বলি, যাদের দুই ধরনের এয়ারক্রাফট আছে, তারা কিছু লোক ডেডিকেটেড থাকে ওইটার জন্য, এই এয়ারক্রাফট, কিছু লোক ডেডিকেটেড থাকে বির জন্য। বি কখনো এতে যায় না, এ কখনো বিতে যায় না, কারণ কি, এই সবটা হলে দেখা যায় যে আপনি যে কাজটা শেখেন নাই, সেক্ষেত্রে আবার কিন্তু ডিফিকাল্টিস হয়, আপনি ডিলে করে হয়ে যেতে পারে, টেকনিক্যাল হয়ে যেতে ফ্লাইট। তো যদি এই ধরনের আবার ওভার ক্রসিং এর সিচুয়েশন থাকে, হয়তো বা আপনাকে ওই এয়ারক্রাফটের উপর ট্রেনিং করে কিছুদিনের জন্য আপনাকে শিফট করা হবে। এই যে টোটাল প্ল্যানটা, এটা ডিপেন্ড করে ওই এয়ারলাইন্সের ম্যানেজমেন্টের উপরে, তারা কিভাবে এটাকে অপারেট করতে চাইতেছে অ্যাজ অপারেশনাল কন্ডিশন। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরিফ। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এখানে কয়েকটা নাম আমরা একটু বেশ মাথায় ধরে রাখি, কিছু করার দরকার নেই, শুধু এই কোম্পানিগুলার ওয়েবসাইটটা আমরা মাঝে মাঝে ভিজিট করব, ভিজিট করে দেখবো যে টেকনিশিয়ান কাজ করতে গেলে কি কি যোগ্যতা লাগে, অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে কি কি যোগ্যতা লাগে, একজন মেইনটেনেন্স ম্যানেজার হতে গেলে কি কি যোগ্যতা লাগে, ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ার কি কি যোগ্যতা লাগে। এটা আমরা শুধু দেখবো, কোনটার কোনটা দেখবো, অনেক বেশি দূর যেতে হবে না। ধরেন আপনি এমিরেটস দেখবেন, যেখানে আপনার সুযোগ হতে পারে, বিমান দেখবেন, ইতিহাদ দেখবেন, ঠিক আছে, ব্রিটিশ এয়ারওয়েজ এখন লোক নাই, ব্রিটিশ এয়ারওয়েজ দেখবেন, এসটি এয়ারওয়েজ দেখবেন, সিঙ্গাপুর দেখবেন, লুফথানসা টেকনিক দেখবেন। এগুলা দেখবেন আপনার কনসেপ্টের জন্য, আপনি বুঝবেন যে আপনার গাফিলতিটা বা আপনার কমটা কোথায় আছে, এবং আপনি একদম ডে ওয়ান থেকে নিজেকে সেভাবে তৈরি করার জন্য বুঝে ফেলবেন যে আচ্ছা, তাহলে আমাকে এই পজিশন হোল্ড করতে গেলে এই কোয়ালিফিকেশন আমার লাগবে। দেখি তো আমার কোনটা কোনটা আছে, প্রয়োজনে লিখে নিলেন বা প্রিন্ট করে টিক মারবেন, দেখবেন যে আপনার দুইটা আছে, তিনটা নাই। ঠিক আছে, তাহলে এই তিনটা আমার তৈরি করতে হবে।
বলুন তো এই ভিডিও দ্বারা কি বোঝাতে চেয়েছেন বা আমি কি পেতে পারি আপনাদের থেকে? আর সঠিক স্যার সবসময় অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে নিজে থেকে সামনে এগিয়ে যাও, এটাই বোঝাতে চেয়েছেন আশা করি। স্যার এখানে ধন্যবাদ। যদি স্যার আরেকটি কথা যদি বলি স্যার, জি, আমাদের আসলে আমাদের জব অপরচুনিটি আছে কিনা সামনে, এইসব, তারপর হচ্ছে যে আমাদের ভবিষ্যতের কথা এভাবে চিন্তা না করে আমরা যদি আসলে নিজের স্কিলটা ডেভেলপ করি, তাহলে ওই যে ডালের মতোই, ডালের উপর নির্ভর না থেকে আমার স্কিলের উপর নির্ভর করে আমার উইংসটাকে স্কিল হিসেবে ব্যবহার করতে পারি। এটাই। রিং অফ নলেজ। আপনারা দুজনে একদম সঠিক। আমি এটাই আপনাদেরকে বলতে চাই, ওই পাখিটা যখন ওখানে দাঁড়িয়ে ছিল, গাছটা ভেঙেও যেতে পারতো, সে বিশ্বাস করে তার ডানাকে। আপনি আপনাকে বিশ্বাস করুন, আপনার জ্ঞানকে বিশ্বাস করুন। যদি আপনি বোঝেন যে না, আমি সঠিক ট্র্যাকে আছি, আমার যে শিক্ষাটা আমি অর্জন করতেছি এটা আমার ভবিষ্যৎ আছে, কোয়ালিফিকেশনগুলো আমি একটু আগেই বলে গেছি যে আপনারা কি কোয়ালিফিকেশন দরকার, ইউনিভার্সিটি বা ওয়েবসাইটগুলো, কোম্পানির ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখতে পারবেন। এই যে কেন বলেছি, ইটস মেক ইউর কনফিডেন্স। আপনি একটা গাইডলাইন পাবেন যে আমার এটা দরকার, আমাকে ওই পজিশনে নিয়ে যেতে গেলে এটা ছাড়া কখনোই সম্ভব না। যখন ওটা ফুলফিল করবেন, পাখির মতো আপনার ডানা ঝাপটাতে সুবিধা হবে। আপনি বিশ্বাস করতে শিখবেন আমি কোয়ালিফাইড, এই কোম্পানিতে না হলে অন্য কোনো জায়গায় হবে। কোথায় আপনি আপনাকে দেখতে চান ভবিষ্যতে? আমি পার্সোনালি স্যার জীবনে এবারও কনগ্রেচুলেশন, ভেরি গুড। এই যে স্বপ্নটা দেখেন, আপনি যদি না বলেন, এবারও মনে মনে থাকলে ব্রেন কমনটা পাবে না। তো এটা যখন আপনি বললেন, আপনার ব্রেন আরেকবার শুনলো। আমরা সায়েন্স বিশ্বাস করলে আপনার ব্রেন ওটা নিয়েই কাজ করবে, আমরা সেটাই বিশ্বাস করি। তো আমরা তো এত কিছু দেখে আসলাম, তার মানে আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা আপনাকে এমারতে দেখতে পাবো। এবং চাকরি কি আছে? আনসার করুন, চাকরি কি আছে? আছে স্যার। ভেরি গুড, আছে। শুধু ডিসকভার করতে হবে, কোয়ালিফিকেশনটা অর্জন করলে চাকরি আপনি পাবেন। স্ট্রাগল হবে, যেহেতু একটা জিনিস মাথায় রাখেন, আমি আজকে এই দিনটাতে বলতে চাই আপনাদেরকে, আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়ছেন, ইটস গ্লোবাল সাবজেক্ট। এই সাবজেক্টটা নিয়ে কখনো ডোমেস্টিক্যালি চিন্তা করবেন না, ঘরোয়াভাবে চিন্তা করবেন না, লোকালি চিন্তা করবেন না। যদি নিজেকে এই সাবজেক্টটার আসল জায়গায় বসাতে চান, আপনাকে গ্লোবালি চিন্তা করতে হবে, ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে। নিজের মাতৃভাষা থেকে শিখবেন, দেশ থেকে শিখবেন, বাট আলটিমেটলি এটাকে যদি আপনি ইউটিলাইজ করতে চান, ওই স্ট্যান্ডার্ডে আপনার ক্যারিয়ারটাকে নিতে চান, অ্যাব্রোডের চিন্তা সব সময় মাথায় রাখতে হবে। স্যার এখানেই আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমরা তো আসলে অ্যাব্রোডে চিন্তা করতেই চাই, কিন্তু এখানে ক্যাব মডিউল গুলো আমাদের এখানে পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা মানে এই যে গ্রহণযোগ্যতাটা, এটা সবসময় একটা প্রশ্নবিদ্ধ। আমাদের কোথায় কোথায় গ্রহণযোগ্যতাটা আছে ক্যাব মডিউল গুলো? আমরা তো দিয়েছি অলরেডি স্যার, 2টা মডিউল আমাদের কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ এই সেমিস্টার পরে আমাদের মডিউল 3 এবং মডিউল 4ও হবে ইনশাল্লাহ। তো বাট আমরা এগুলা যে করতেছি, আমাদের বৈশ্বিক যে চাহিদাটা, সেটা কতটুকু ফিল আপ করতে পারতেছি? ক্যাবের গ্রহণযোগ্যতাটা অন্যান্য এয়ারলাইন্সে কেমন? আমরা কি এখান থেকে এই সবগুলো কমপ্লিট করে মানে বিদেশে যে কোনো এয়ারলাইন্সে জব করতে পারবো কিনা, এগুলো আমাদেরকে প্রশ্ন সবসময় ঘুরপাক করে আর কি স্যার। জি স্যার, আপনি বলেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর ক্যারিয়ার ওরিয়েন্টেড গোছালো একটা প্রশ্ন করেছেন, যেটা এখানে যারা আছে, এই ধরেন 25-26 জন, সবারই একটা মানে মনের প্রশ্ন, যে আসলে এই প্রশ্নটা অনেক তাৎপর্য আছে। আমি বলছি আপনাকে, দ্বিতীয় স্লাইডে বা তৃতীয় স্লাইডে আমরা দেখেছিলাম মাইন্ডসেট, তারপরে দেখেছিলাম যে আমরা গ্রোথ মাইন্ডের নাকি ফিক্সড মাইন্ডের। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোন মাইন্ডের, গ্রোথ আর ফিক্সড? আরিফ? গ্রোথ মাইন্ডেড। ভেরি গুড, এক্সিলেন্ট। আপনি যদি গ্রোথ মাইন্ডেড হয়ে থাকেন, আপনার এই চ্যালেঞ্জেসটাকে আপনি অপরচুনিটি হিসাবে নেন। আপনি যেটা শিখছেন, এই একই কারিকুলামেতেই ইয়াসাই পরীক্ষা হয়, কারিকুলামের কোনো ডিফারেন্ট নাই। তো আপনি যে শিক্ষাটা এখন রিজনেবল প্রাইসে বাংলাদেশ থেকে পাচ্ছেন, একটা ব্যাচেলার্স ডিগ্রি পাচ্ছেন, প্লাস মডিউল পাচ্ছেন, এই সিএবি অ্যাপ্রুভ পার্ট 66, 147 অ্যাপ্রুভ পার্ট 66 B1 এবং B2 কোর্স বাংলাদেশে হাইলি অ্যাকসেপ্টেড এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য
যদি আপনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে চান, এটা নিয়ে কোনো কথা হবে না, নো ডাউট, ঠিক আছে? সেটা আপনি বিএটিসিতে পড়লেও যা, এআইবিতে পড়লেও তাই, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি পড়লেও একই, যেহেতু আপনি এখানে বিএসএমআর দেখছেন। তো সেই ক্ষেত্রে এইটা নিয়ে বাংলাদেশে আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না। যেটা আমাদের কনফিউশন, গ্লোবালি আমরা সেই স্ট্যান্ডার্ডটা কিভাবে মিট করতে পারি। দেখেন, ইয়াসাতে স্পষ্ট করে বলা আছে ইয়াসা লাইসেন্স থেকে অন্য লাইসেন্সে কনভার্সন করা যায়, বাট অন্য লাইসেন্স থেকে ইয়াসা লাইসেন্স কখনো কনভার্সন করা যায় না। ফর এক্সাম্পল, আমার ইয়াসা লাইসেন্স ছিল, আমি সৌদিতে যখন ছিলাম আমি শুধু ওদের লেজিগনেশনের একটা পরীক্ষা দিয়েছি, আমাকে তারা সৌদি লাইসেন্স দিয়ে দিয়েছে। ওখানে এএনপি বলা হয়, গাকা এএনপি। এখন যেহেতু আপনার বাংলাদেশের লাইসেন্স হচ্ছে, আপনি একটা ভালো আর্নিংয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, এই আর্নিংটা যখন আপনি সাস্টেইন করবেন, আপনার পিছু টান থাকবে না, পার্শিয়ালি আপনি ইয়াসা মডিউলগুলো দেওয়া শুরু করবেন। ধরেন আপনি ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন, আপনার একটা ভালো হ্যান্ডসাম স্যালারি আসছে। আপনি যদি ইন্ডাস্ট্রির দিকে তাকান, শুধু মডিউল কমপ্লিট থাকলে এখন ইউএস বাংলা 90,000 টাকা স্যালারি দেয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে একটা ছেলে 2.5 বছরের একটা কোর্স করার পরে 90,000 টাকা স্যালারি? এটা কিন্তু একটা সময় ছিল না। এই যে পরিবর্তনটা এসেছে, এটা কিন্তু আমরা সাধুবাদ জানাই, এবং ইউএস বাংলাকেও সাধুবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপনারা মোটিভেটেড হবেন, এবং যখন বেসিক লাইসেন্স হয়ে যাবে 1,20,000 টাকা বা 10,000 টাকা দিবে, টাইপ হলে তো 2 লাখ প্লাস। তো যখন ধরেন আপনি একটা সাস্টেনেবল জায়গায় চলে গেলেন নিজেকে, তখন আপনি কি করবেন? শুধু মডিউলগুলো দিবেন। আপনি কাজ শিখছেন, এদিকে আপনার কোয়ালিফিকেশন ঠিক আছে, পড়াশোনা করে আসছেন, মডিউল দিলেই পাস করবেন। যদি মনে হয় না মডিউল দেওয়াটা টাফ, দুবাইতে চলে যাবেন, 2-3 মাসের মধ্যে সব মডিউল আপনি পরীক্ষা দিতে পারবেন। ওখানে সবসময় পরীক্ষা হয়, যেটা আমাদের দেশে হয় না। নাইমুল, আসছি আপনার কাছে। তো যখন মডিউল শেষ হবে, এই যে আপনি কোয়ালিফাইড হলেন, এবার নিজের টাকায় এবার লাইসেন্সের অ্যাপ্লাই করে দেন, নিজের টাকায় ইয়াস অথরাইজ টাইপ ট্রেনিং করেন। তো দেখা যাবে কি, এই যে নিজের সেলফ ইনভেস্টমেন্ট আপনি শিখলেন, ইন্ডাস্ট্রি থেকে আর্ন করলেন, আবার ইনভেস্ট করলেন, সার্টেন টাইম পরে আপনি একটা ভালো জায়গায় গিয়ে দাঁড় হবেন। জি স্যার, উত্তরটা প্রায় দিয়ে দিয়েছেন, কিন্তু স্যার আরেকটা ডাউট ছিল যে আমরা আসলে যদি সেলফ মডিউল করি তখন কি এই মডিউল গুলা থাকবে না, অথবা সেলফ মডিউল কি ইয়াসা বেসিস করতে হবে? সেটা কিভাবে করতে হবে, প্রসিডিউর গুলা কেমন, আর কেমন টাইম লাগতে পারে স্যার? সেলফ মডিউল বাংলাদেশে আগে অনেকেই পরীক্ষা নিত, যেমন আমিও কিন্তু সেলফ মডিউলে পরীক্ষা দিয়েছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্যাচেলার্স করা। পরবর্তীতে আমার লাইসেন্স পেতে হলে আমাকেও বেসিক এক্সাম দিতে হয়েছে। তো আমার প্রায় 2 বছর 2 মাসের মতো সময় লেগেছে 13টা মডিউল পরীক্ষা দিতে। জার্মানি থেকে অনেকেই বাংলাদেশে পরীক্ষা নিতে আসতো, বা এভিয়েটর সুইসও আসতো, এখন তারা আসে না। তো সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট কোনো কান্ট্রিতে ফ্লাই করতে হবে। যে কোনো ইয়াসা আপ টু 147 যারা পরীক্ষা নেয়, সেখানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন। ওদের ট্রেনিং ম্যাটেরিয়ালস নিয়ে পড়াশোনা করবেন। কোর্স কন্টেন্ট মোস্ট অফ দ্য সেম, ঠিক আছে? কোর্স কন্টেন্ট মোস্ট অফ দ্য সেম, কোনো চেঞ্জ আপনি পাবেন না। কিন্তু ওদের ট্রেনিং ম্যাটেরিয়ালস পড়লে ওদের প্যাটার্নটা আপনি বুঝতে পাবেন। কতদিন সময় লাগবে এটা ডিপেন্ডস করে আপনার উপরে, যে আপনি কিভাবে এই লোডটা নিতে পারতেছেন। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? থাকলে স্যার একটু আমি কি বাংলাদেশ থেকে চাইলে বিএটিসির আন্ডারে, বিএটিসি তে যেহেতু ইয়াসা অ্যাপ্রুভ, তো আমি কি চাইলে বিএটিসির আন্ডারে মডিউল গুলা দিয়ে, সেলফ মডিউল গুলা দিয়ে ইয়াসা লাইসেন্সটা পেতে পারি, বাইরে থেকে না করি, বাংলাদেশেই থেকে জব করে এখান থেকেই করি? এই সুযোগটা কি আছে কিনা? হ্যাঁ, এই সুযোগটা আছে। যদি বিএটিসি পরীক্ষা ওপেন করে এখন, অবশ্যই আপনি সেই সুযোগটা নিতে পারবেন। স্যার বিটিসির কি সেলফ মডিউল অফ আছে স্যার? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটা নাকি অনেকদিন ধরেই তাদের অ্যাডমিশন বন্ধ আছে। তো এক্স্যাক্টলি যে কোন সিচুয়েশনে আছে এটা আমাদেরকে জানতে হবে তাদের সাথে কথা বলে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে এনডি কমপ্লিট করছিলাম, এরপরে আপনি যেভাবে মডিউল কমপ্লিট করলেন, আমি দেশের বাইরে আসলে ফ্লাই করছিলাম। আমি নেপালে যে একটা এজেন্সির মাধ্যমে আপনার কিছু মডিউল অংশগ্রহণ করছি, আমার 7টা-8টার মতো পাস আছে মডিউল, আলহামদুলিল্লাহ। রাইট? জি, এভিয়েটর সুইস থেকে। জি। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমার পক্ষে ধরেন আবার নেপালে ফ্লাই করাটা সম্ভব না এই মুহূর্তে। আমি বুঝতেছি ইন্টার্নশিপের জন্য, আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন, হয়ে যেতে পারে। তো মানে আমার কোয়েশ্চেন হলো কি, যদি আমি ডিফারেন্ট 147 থেকে যদি এক্সাম দিই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আর সেকেন্ডলি, আমি B1.1 এর এক্সাম দিচ্ছি, আমি কি এ ক্যাটাগরির জন্য কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে, কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে আসলে সহজে লাইসেন্সটা পাওয়া যাবে? ধন্যবাদ। থ্যাংক ইউ নাইমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো 3টা প্রশ্ন আপনি করেছেন।
অনেকেরই 3টা প্রশ্নের মধ্যে অনেকেরই প্রশ্ন কভার করবে। আর স্পেশাল থ্যাঙ্কস যে আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছেন। প্রথমত, আপনি যদি 13টা মডিউল 13টা জায়গা থেকেও পাশ করেন কোনো সমস্যা নাই। প্রথম কোশ্চেনের আনসার। ও তার আগে একটু যোগ করতে হবে, আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, দোয়া এবং আশীর্বাদ যেন আপনার ইন্টার্নশিপের ব্যবস্থা হয়ে যায় খুব দ্রুত আমাদের সবার পক্ষ থেকে। তো প্রথম কোশ্চেন আমরা জেনে গেলাম। আপনি দ্বিতীয় কোশ্চেন করেছিলেন যে B1 এর মডিউল করলে আমি ক্যাটাগরি A1 এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, রাইট? অবভিয়াসলি পারবেন। এবং আপনাদের সবাইকে বলছি, যারা যারা B1 মডিউল কমপ্লিট করবেন, যখন লাইসেন্স অ্যাপ্লাই করবেন, অবশ্যই ক্যাটাগরি A এবং ক্যাটাগরি B1.1 দুইটাতেই টিক মার্ক দিয়ে দিবেন। অনেকেই বলতে পারে যে শুধু B1 দেন এই অটোমেটিক কভার হবে। ইয়েস, অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন অফ সিভিল এভিয়েশন অথরিটি অর ইয়াসা ইজ কাভার্ড, বাট অনেক সময় অর্গানাইজেশনের কিছু পলিসির কারণে সমস্যা হয়ে যায়। শুধু B1 বেসিক থাকলে ক্যাটাগরি A1 কভার করতে চায় না, যদি লাইসেন্সে টিক বা ক্রস না দেওয়া থাকে। ঠিক আছে? তো এইটা অবশ্যই মাথায় রাখবেন যখন লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। ম্যান্ডেটরি ক্যাটাগরি A 1.1 এন্ড B1 দুইটাতেই টিক করে পাঠাবেন। B1 পাস করলে এই অটোমেটিক মডিউল কভার করে। কোন সিভিল এভিয়েশনে আসলে অ্যাপ্লাই করলে সহজেই ইয়াসা লাইসেন্সটা পাওয়া যায়? ভেরি গুড। দেখেন, ইয়াসা ইউরোপিয়ান যে রেগুলেশন, এটা তো সবসময় চেঞ্জ হতে থাকে। মাঝে চেঞ্জ হয়ে গিয়েছিল যে অনেকেই লাইসেন্স অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছিল না। গ্রিস একটু ওপেন ছিল, তো গ্রিস আবার নিয়ম করে দিয়েছিল যে ওদের 147 থেকে পাশ করতে হবে। তো গ্রিস আবার সেটাকে উঠিয়ে নিয়েছে যে যে কোনো 147 থেকে পাশ করলে গ্রিসের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়। বাট গ্রিস কিন্তু আরেকটা নতুন রেগুলেশন ইমপ্লিমেন্ট করে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনি যেখানে কাজ করবেন ওই ইঞ্জিনিয়ারের ইয়াসা লাইসেন্স থাকতে হবে। এটা কিন্তু একটা কন্ডিশন। এখন ধরেন আপনি ফর এক্সাম্পল বাংলাদেশি কোনো এয়ারলাইন্সে কাজ করছেন, সেখানে তো ইয়াসা লাইসেন্স ইঞ্জিনিয়ার নাও থাকতে পারে। তো এক্ষেত্রে লাইসেন্সের জন্য আপনি অথরিটিকে ইমেল করতে হবে। আরেকটা দেশ আছে যে অনেকেই হাঙ্গেরিতেও কিন্তু অ্যাপ্লাই করা যায়, তারা অ্যাকসেপ্ট করে। তো আপনি যখন এই প্রসিজারের লাস্টে চলে আসবেন, তখন আপনি 8-10টা সিভিল এভিয়েশন অথরিটিকে ইমেল করবেন। আমার কথাও শুনতে হবে না, কারোর কথাও শুনতে হবে না। সিভিল এভিয়েশনের ওয়েবসাইটে যাবেন, তাদের ইমেল অ্যাড্রেস ইমেল করবেন, তারাই আপনাকে টোটাল গাইডলাইনটা দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন। জি বলুন। যেমন আমরা আমাদের যে ইউনাইটেড কলেজ বলেন বা কেমব্রিজ আছে, ওখানে এইচএনডি করার পর যে আমরা টপ আপ করতে যাই, সেম কোর্সটা কিন্তু যারা মানে B1.1 বা 13টা মডিউল কমপ্লিট থাকে তারাও অ্যাপ্লাই করতে পারে, যে টপ আপ যেটা আছে। আশা করি এটা জানেন। তো ওটা কি আমাদের নাইমুল, আমাদের জন্য এখানে মনে হয় একটু কনফিউশন হয়ে যাচ্ছে। মডিউল কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করা যায় না ওই টপ আপের জন্য। ওখানে সম্ভবত B1 লাইসেন্স হোল্ড করতে হয়। আপনি একটু দেখেন এটা। কভেন্ট্রি না, আমি দেখছিলাম একজন গিয়েছিল আমার পরিচিত, ওনার আসলে লাইসেন্স নেই, ওনার 13টা মডিউল কমপ্লিট আর রিলেটিভ 2 ইয়ার এক্সপিরিয়েন্স আছে ফিল্ডে। এই দেখেন, তার মানে ওনার লাইসেন্স হওয়ার পথে কোনো একটা কনসেশন আছে। বাট আমি যতটুকু দেখেছি কিংস্টন ইউনিভার্সিটি এবং আপনারা যে ইউনিভার্সিটির কথা আমি আসলে সাউথ ওয়েলসেরটা দেখছিলাম, ওখানে মানে কোন একটা ক্যাটাগরির সব মডিউল কমপ্লিট থাকা লাগবে এরকম একটা কন্ডিশন দেওয়া ছিল রিকোয়ারমেন্ট। ওটা বোধহয় তো ফুল মানে সার্টিফিকেট অফ রিকগনাইজেশন না, সম্ভবত 2 বছরের ফুল কোর্স। এটা আপনি অথরিটিকে ইমেল করে নিতে হবে, কারণ এটা কনফিউশনের কোর্স। কারণ যেহেতু ব্যাচেলার্স প্রোগ্রামে আমাদের ক্রেডিট কাউন্ট হয় ইউনিভার্সিটিতে। তো আপনি যদি শুধু এক্সামিনেশন দেন, সেটা কিন্তু কোনো ক্রেডিটে আসে না। বা আপনি যদি শুধু ফুল 2 বছরের কোর্স করেন, এটাও কিন্তু ক্রেডিট কাউন্ট হয় না, কোনো ক্রেডিট কিন্তু এর সাথে নাই। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, ইটস ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি রেগুলেশন। তো আমি যতটুকু জানি, আপনার মডিউল কমপ্লিট থাকলে যদি B1 লাইসেন্স হোল্ড করেন, লাইসেন্স হয়ে যায়, তো ডিরেক্টলি ব্যাচেলার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এবং এই প্রোগ্রামটা শ্রীলঙ্কাতেও আছে। ওরা ইউকের একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করায়, ডিস্টেন্স লার্নিং এ করা যায় 2 বছরে। আর শ্রীলঙ্কাতে গেলে 1 বছর। শ্রীলঙ্কাতে আর আপনার মালয়েশিয়াতে আছে, দুই জায়গায় মানে একই ডিগ্রি তারা এখানে ক্যাম্পাস হিসেবে করাচ্ছে। দুইটাই মেবি কিংস্টন ইউনিভার্সিটির আন্ডার। তো আমার মানে জানার ইচ্ছা ছিল কি ওইটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল কিনা, যার মেইনটেনেন্স ফিল্ডে থাকে। হচ্ছে দেখেন, একটা বড় প্রশ্ন হচ্ছে কি আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন। আপনার লক্ষ্য তো ব্যাচেলর ছাড়াও কিন্তু মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়া যায়, কারেক্ট? জি জি। আপনি যে 20 লাখ টাকা ওখানে খরচ করবেন, এই 20 লাখ টাকা, আমি পার্সোনাল ওপিনিয়ন, এরপরে আপনার ওপিনিয়ন আপনার থাকতেই পারে, ওই 20 লাখ টাকা আমি ব্যাচেলরের পিছনে না খরচ করে, আমি পার্সোনালি যেটা ফিল করি যে আপনি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, ঢোকার পরে যে এয়ারক্রাফটে কাজ করছেন ওই এয়ারক্রাফটে নিজের টাকায় টাইপ করুন, ওই 20 লাখ টাকা এখানে ইউটিলাইজ করুন 6 লক্ষ টাকা দিয়ে, 2 বছর কাজ করুন, এসওজিটি করুন নিজের টাকায়, একটা এন্ডোর্স হয়ে যাক, ওই তখন আপনার প্রয়োজনে ব্যাচেলার্স করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, একটা ভালো আর্নিং আপনার পেয়ে যাবেন। আলটিমেটলি আপনি যদি তখন ব্যাচেলার্স করেন,
আমার মনে হয় না আপনি কোনো ভালো ফিউচার অবশ্যই আসে, বাট এই যে টাইমের যে একটা ডিস্টেন্স, এটা আপনাকে মিনিমাইজ করে ফেলবে যদি আপনি লাইসেন্সের দিকে যান। মানে ভালো বুঝতে আর্নিংটা তাড়াতাড়ি পাবেন আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে সহজে এস্টাবলিশড হতে পারবেন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে, যদি টার্গেট থাকে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়া, এটা মাথায় রাখবেন। জি, স্যার ধন্যবাদ। যেহেতু স্যার আপনি ওজিটির কথায় আসছেন, তো একটু ডিস্টার্ব করবো স্যার। জি, একটা কথা, আহ, আমরা আসলে ওজিটিটা আমাদেরকে এখনো ভার্সিটি থেকে করাবে কিনা সেটি এখনো সিউরিটি দেওয়া হয় নাই। এখন কেউ বলছে যে আমরা সেলফ হয়ে ওজিটিটা করে নিতে হবে, আবার কখনো বলছে যে আমরা পরবর্তীতে হয়তো ভার্সিটি থেকেও করাতে পারে কোনো এয়ারলাইন্স বা এমআরও থেকে। এখন আমরা কিভাবে এটা এই মানে ওজিটিটা করবো স্যার? মানে কত টাকা লাগে যদি সেলফ ভাবে করতে চাই, নিজেরা করতে চাই? প্রশ্ন যদি ধরেন ওজিটিতে অনেক সময় প্রতিষ্ঠান না যদি দেয়, কারণ আপনারা তো সংখ্যায় অনেক 30-40 জন হবেন হয়তো বা 20-25 জন যেটাই হন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখেন অন জব ট্রেনিং কিন্তু এটা একটা CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা শব্দ আছে। যদি আপনি কোনো দেশের কোনো কোম্পানি হন, আপনার কিছু সোশ্যাল ওয়ার্ক করতে হয় কোম্পানির, মানে কন্ট্রিবিউশন সোসাইটির জন্য, সেক্ষেত্রে ওজিটিটা ফ্রি হওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশে অনেকে হয়তো বা টাকা নেয়, অনেকে ফ্রি করায়, যেমন আমি রিজেন্ট থেকে ওজিটি করেছিলাম ফ্রি। এটা আমি থ্যাঙ্কস টু রিজেন্ট, কারণ রিজেন্টের জন্য আমার ক্যারিয়ার আমি এত দূর আসতে পেরেছি। রিজেন্ট এয়ারওয়েজ না থাকলে হয়তো বা আজকে আমি আপনাদের সাথে কথাও বলার সুযোগ হতো না আমার, বা আমার যে ক্ষুদ্র অ্যাচিভমেন্ট সেটাও কখনো সম্ভব হতো না। আর এই প্রচেষ্টা আমার কলেজ থেকে করেছিল, আমরা 5 জন সেখানে কাজ করি, আমরা 2 জন এখনো অ্যাভিয়েশনে এই লাইনে আছি, 3-4 জন অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে গেছে, একজন অ্যারোস্পেস করছে। তো যদি আপনার বিশ্ববিদ্যালয় না দেয়, যেহেতু আপনারা গভর্নমেন্ট রিকগনাইজ একটা বিশ্ববিদ্যালয়, আর বাংলাদেশ বিমানের অনেক অপরচুনিটি থাকে, ফার্স্ট ট্রাই টু বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানে অ্যাপ্লাই করলে আমি বিশ্বাস করি আপনাদের 3 থেকে 6 মাসে একটা ইন্টার্নশিপ মিলে যাবে, এবং প্রাইভেট এয়ারলাইন্স তো আছে ইউএস বাংলা। আর আপনারা পাস করতে করতে হয়তো বা আরো 2টা কমার্শিয়াল এয়ারলাইন্স বাংলাদেশে লঞ্চ করবে আমি বিশ্বাস করি, বা একটা লাইন মেনটেন্যান্স কোম্পানি আছে আরো 2-3টা হবে, বা কার্গো অনেক কোম্পানি আছে। তো আপনাদের টার্গেট থাকবে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজ উদ্যোগে অবশ্যই একটা প্রচেষ্টা করা। ইউনিভার্সিটি দিলে তো ভালো, যদি না দেয় অবশ্যই আপনাদের এই প্রচেষ্টাটা থাকতে হবে। আর কস্টটা কেমন হতে পারে? কস্ট সাধারণত তো টাকা লাগে না ইন্টার্নশিপে, বাট অনেক সময় অনেকেই নেয়, অনেক কার্গো এয়ারলাইন শুনেছি যে টাকা নিয়ে ইন্টার্নশিপ দেয়, সেটা বোধ হয়, আর যেটা শুনেছি আমি জানি না তাদের পলিসি কি আছে, বা এক্স্যাক্টলি তাদের পলিসিটা সাপোর্ট করে কিনা, যে এই টাকাটা যে তারা নিচ্ছে এটা কি লিগাল বাইন্ডিংস কিনা। তো যতটুকু 2-1 জন করেছে শুনেছি যে 50 থেকে 1 লাখ বা এরকম একটা টাকা নেয় 6 মাসের জন্য। এখন আমি এটা মানে 100% আপনাকে বলতে পারছি না, দেখা গেলো আমি 50,000 বললাম, তাদের পলিসিতে তারা চেঞ্জ করে 1 লাখ টাকা নিয়ে আসলো, তখন আপনি মনে করবেন স্যার আমাকে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিল, মিসগাইড করে ফেললো। তো সেই জায়গা থেকে বলছি এটা ডিপেন্ড থ্যাংক ইউ স্যার, এই আইডিয়া পাওয়াটা স্যার খুব জরুরি ছিল। এই আইডিয়া পাওয়াটা স্যার খুব জরুরি ছিল। থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের তো ইয়াসা লাইসেন্সের জন্য মডিউল লাগে প্লাস ওজেটিও লাগে স্যার। এখন আমরা মডিউল তো বিএডিসি থেকে যদি করা যায় মডিউলের পরে, আমরা তাহলে ইয়াসা লাইসেন্সের জন্য তো ওজেটি লাগে, এটা কি বাংলাদেশ ব্যবস্থা আছে যেখান থেকে করে বাংলাদেশ থেকে ইয়াসা লাইসেন্স ম্যানেজ করা যাবে? তো লেখা নাই যে লাইসেন্সের জন্য অন জব ট্রেনিং লাগে, কি লাগে কাজ করার অভিজ্ঞতা, সেটা হতে পারে পেইড, হতে পারে আনপেইড। কখনো এটা বলবেন না যে ওজিটি লাগে। ওজিটি কেন লাগে? অন দা জব ট্রেনিং, মানে আপনি যেটা থিওরিটিক্যালি শিখেছেন সেটা প্র্যাকটিক্যালি আপনি পারেন কিনা, বা আপনার যেটা গ্যাপ আছে সেটাকে শেখানোর জন্য এই ট্রেনিংটা। আমি বুঝাইতে পেরেছি? তো এটা আপনাকে এই জন্যই দেওয়া হয় যে এই নলেজটা যদি 3 মাস আপনি দেখেন যে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কিভাবে কাজ হচ্ছে, আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন। যার জন্য কিন্তু এটা 5 বছর ডিউরেশন না, ডিউরেশন 3 মাস বা 6 মাস, সর্বোচ্চ 1 বছর। তার মানে 1 বছরের মধ্যে ইউ আর কোয়ালিফাইড টু ওয়ার্ক অ্যাজ এ মেকানিক, কোয়ালিফাইড মেকানিক। ঠিক আছে? ইভেন অনেক দেশে আছে যারা 2 বছরের অ্যাপ্রুভ কোর্স করে আসে, তাদের অন জব ট্রেনিং লাগেই না। আপনি যে 1200 ঘন্টা প্র্যাকটিক্যাল করবেন, বা 800 ঘন্টা বা 900 ঘন্টা প্র্যাকটিক্যাল করবেন অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ ইউর কলেজ বা ইনস্টিটিউট, তারা সেখানে আপনাকে এমনভাবে কাজ শিখিয়ে দেয়, আপনি এয়ারক্রাফটের কাছে গেলে বুঝতে পারবেন ও এটা হুইল, এটা এভাবে খোলে, এই কম্পোনেন্টের নাম এইটা। হয়তো আপনি সেসনাতে কাজ করে আসছেন,
আপনি অথবা 737-এ করেন নাই, কিন্তু একদিন দেখলে আপনি বুঝে ফেলবেন। আমি বুঝাইতে পারছি? Yes, sir. তাহলে আমি যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা লাইসেন্স মানে অ্যাপ্লিকেশন করা যাবে বাংলাদেশ থেকে এয়ারলাইন্সে কাজ করার পরে। এটার স্পেসিফিক অ্যান্সার হচ্ছে ডিপেন্ডস অন যে অথরিটি থেকে লাইসেন্সের অ্যাপ্লাই করবেন তাদের রিকোয়ারমেন্টস। ফর এক্সাম্পল দেই, আপনি যদি আইরিশে অথরিটিতে অ্যাপ্লাই করেন, আইরিশ আয়ারল্যান্ড অথরিটি আপনাকে ডাইরেক্টলি বলবে আপনি যেখানে কাজ করছেন সেই প্রতিষ্ঠান ইয়াসা পার্ট 145 অ্যাপ্রুভ না হলে আপনাকে আমি লাইসেন্স ইস্যু করব না। গ্রিস বলছে আপনি যে কোনো সিভিল এভিয়েশন অ্যাপ্রুভড এএমও অ্যাপ্রুভ বেঞ্চ অর্গানাইজেশন হলে আপনার লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। হাঙ্গেরিও একই কথা বলছে। তো এই রেগুলেশন যদি চেঞ্জ হয়ে যায় 5 বছর পরে, তখন কিন্তু আপনার অপরচুনিটি ক্লোজ হয়ে যাবে। তো এই জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই রেগুলেশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। তবে এটা অন জব ট্রেনিং কখনো বলবেন না, এটা আপনার প্র্যাকটিক্যাল কাজ করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি হচ্ছে স্যার ভোকেশনাল লাইন থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সিলেট। এই বছর হচ্ছে স্যার আমি এইচএস দিছি। তো আমার মাইন্ডসেট স্যার এখন অনেকটা উপরের দিকে। আমি চিন্তা করতেছি এভিয়েশন লাইনে আসার জন্য, এরোনটিক্যাল। হ্যাঁ, তো আমার এসএসসি তে মার্ক হচ্ছে 4.39 আর এইচএসসি তে হচ্ছে 4.35। এখন আমার স্যার সরকারিতে স্যার হচ্ছে না ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, মানে বঙ্গবন্ধুতে। তো আমার এখন প্ল্যান হচ্ছে ইউনাইটেড এভিয়েশন যে ইউনিভার্সিটি আছে ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করা। তো স্যার আপনার কাছ থেকে স্যার একটা অ্যাডভাইস চাইতেছি স্যার, কারণ এখানে স্যার অনেকটা টাকার ব্যাপার স্যার, এই জন্য আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস চাইতেছি। স্যার কেউ যদি স্যার ওই বঙ্গবন্ধু এভিয়েশন যেটা আছে সেটা যদি কেউ না পারে, তাহলে স্যার সে ইয়াসা 147 সেখানে স্যার তার ইয়াসা বা কেবের বা জিসে তাদের 147 এ কোর্স কমপ্লিট করে মডিউল পাস করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনি কি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন? জি 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 স্যার। ওকে, আমি কোনো ইউনিভার্সিটির নাম মেনশন করব না। যদি আপনি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চান, প্লিজ ফোকাস অন 147 অ্যাপ্রুভ কোর্স, দ্যাটস অল। ইউনিভার্সিটি ডিগ্রিতে আপনি করতেই পারেন, ইউনিভার্সিটি ডিগ্রি হাইলি রিকগনাইজ ডিগ্রি, বাট কথা হচ্ছে মেইনটেনেন্সে যদি লাইসেন্সে আগাইতে চান, আপনার এই মুহূর্তে সব থেকে ভালো হবে হচ্ছে গিয়ে মেইনটেনেন্সের এই 147 অ্যাপ্রুভ কোর্স করা সব থেকে ভালো হবে। আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করব না।